শার্লার মনে হল এই পৃথিবীতে তার নিঃশ্বাস নেওয়ার মতো এক টুকরো জায়গাও অবশিষ্ট নেই। শ্বশুরবাড়ির উঠোনে দাঁড়িয়ে সে, কিন্তু মনে হচ্ছে যেন এক অচেনা দ্বীপে নির্বাসিত একাকী এক নাবিক। একটু আগেই ঘটে যাওয়া ঝড়টা এখনও তার কানে বাজছে। শাশুড়ির তীক্ষ্ণ গলা, বর জার, বর ভাবি, কান্নার অভিনয়, সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এই বাড়িতে তোর আর জায়গা হবে না, শাশুড়ির শেষ কথাগুলো ছুরির ফলার মতো তার বুকে বিঁধে আছে। শার্লার অপরাধ? সে নাকি তার বর যা স্বপ্নাকে গায়ে হাত তুলেছে। কিন্তু সত্যিটা হল, সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে স্বপ্না নিজেই শার্লার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিতে গিয়ে দেয়ালে সামান্য আঘাত পায়, আর সেটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে এত বড় একটা ইস্যু বানিয়েছে। স্বপ্না জানে এই সংসারে তার কথার দাম শার্লার চেয়ে অনেক বেশি। শার্লার চোখ ফেটে জল আসছিল। কোথায় যাবে সে? বাবা-মা তো সেই ছোটবেলায় এক ঝড়ের রাতে অসুখে ভুগে একে একে চলে গেছেন। চাচার বাড়িতে মানুষ হয়েছে অবহেলায়, গলগ্রহ হয়ে। সুজনের সাথে যখন বিয়ে ঠিক হল, তখন মনে হয়েছিল যেন আল্লাহ তার দিকে মুখ তুলে চেয়েছেন। সুজন, তার ভালোবাসার মানুষটা, যে তাকে এই এতিম জীবন থেকে উদ্ধার করবে। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সে বুঝতে পারল, এক খাঁচা থেকে আরেক বড় খাঁচায় এসে পড়েছে সে। সুজন একটা ছোট কারখানায় কাজ করে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর যা পায় তা দিয়ে সংসার চালানোই কঠিন। এর মধ্যে সংসারের এত অশান্তি তাকে আরও ক্লান্ত করে দেয়। সে শার্লাকে ভালোবাসে, কিন্তু মায়ের মুখের উপর কথা বলার সাহস তার নেই। বড় ভাবি আর মায়ের জোটের কাছে সে বড় অসহায়। আজও যখন কাজ থেকে ফিরে উঠোনের এই দৃশ্য দেখল, তার বুকের ভেতরটা ধসে গেল। একদিকে তার মা আর ভাবি, অন্যদিকে তার ভালোবাসার শার্লা, চোখের জলে ভাসছে। মা চিৎকার করে বললেন, এই অলুক্ষণে মেয়েটাকে এখুনি বাড়ি থেকে বের করে দে। ও আমার বড় বৌমার গায়ে হাত তুলেছে। স্বপ্না শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বলল, আমার কপালটাই খারাপ। ছোট বোনের মতো ওকে ভালোবাসি, আর সে আমার এই প্রতিদান দিল। সুজন কিছু বলতে গিয়েও পারল না। তার গলা শুকিয়ে কাঠ। সে জানে শার্লা এমন কাজ করতে পারে না। কিন্তু প্রমাণ কি? এই বাড়িতে শার্লার পক্ষে বলার মতো কেউ নেই। শার্লা ভাঙা গলায় বলল, আমি কোথাও যাইনি। আমার যাওয়ার কোনো জায়গা নেই। শাশুড়ি আরও রেগে গিয়ে বললেন, যাওয়ার জায়গা নেই মানে? বাপের বাড়ি নেই? মরে গেছে নাকি? কথাটা বলেই তিনি জিভ কাটলেন, কারণ তিনি জানেন শার্লার কেউ নেই। কিন্তু জেনে বুঝেই তিনি শার্লার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করলেন। সুজনের ভাবি স্বপ্না সুযোগটা কাজে লাগাল। সে সুজনের দিকে তাকিয়ে বলল, ওকে যদি এই বাড়িতে রাখতেই হয়, তাহলে ৫ লক্ষ টাকা যৌতুক এনে দিক। আমার বাবার বাড়ি থেকে তো কম কিছু আনিনি। ৫ লক্ষ টাকা! সুজনের মাথা ঘুরে গেল। সে জীবনেও একসাথে এত টাকা দেখেনি। এটা শার্লাকে তাড়িয়ে দেওয়ার একটা কৌশল ছাড়া আর কিছুই নয়। শার্লা আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে কেঁদে উঠল, আমি মরে যাব, তবু এই বাড়ি ছেড়ে যাব না। এটা আমারও বাড়ি। এই কথা শুনে শাশুড়ি আর বরজা যেন আরও ক্ষেপে গেল। তারা দুজনেই শার্লার দিকে তেড়ে এলো তাকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। উঠোনে প্রতিবেশীরা জড়ো হয়ে গেছে। তাদের ফিসফিসানি, কৌতূহলী চোখ, সবকিছু শার্লার আত্মসম্মানকে কুরে কুরে খাচ্ছিল। সুজন আর স্থির থাকতে পারল না। সে দৌড়ে গিয়ে শার্লাকে আড়াল করে দাঁড়াল। মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা, আজকের রাতের জন্য ওকে থাকতে দাও। আমি কথা দিচ্ছি, কাল একটা ব্যবস্থা করব। তার কণ্ঠস্বর কাঁপছিল। সে জানে কাল বলেও কোনো সমাধান তার হাতে নেই। রাত গভীর হল। প্রতিবেশীরা নিজেদের ঘরে ফিরে গেছে, কিন্তু বাতাসে রেখে গেছে অপমান আর কানাঘুষার বিষ। শার্লা আর সুজন তাদের ছোট্ট ঘরটায় বসে আছে। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যেন আকাশও তাদের দুঃখে কাঁদছে। ঘরের স্যাঁতসেঁতে দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে তাদের চেপে ধরতে চাইছে। সুজন শার্লার হাতটা ধরে বলল, আমাকে মাফ করে দিও শার্লা। আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। শার্লার চোখে আর জল নেই। সব শুকিয়ে গেছে। সে শূন্য দৃষ্টিতে সুজনের দিকে তাকিয়ে বলল, আমার ভাগ্যটাই হয়তো এমন। ভালোবাসা আমার কপালে নেই। দুজনের মাঝখানে নীরবতা। যে ভালোবাসা দিয়ে তারা একটা সুখের সংসার গড়তে চেয়েছিল, সেই ভালোবাসাই আজ তাদের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাইরে বৃষ্টির শব্দ বাড়তে লাগল। আর সেই শব্দের সাথে মিশে যেতে লাগল দুটি হৃদয়ের নিঃশব্দ কান্না। তাদের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ, যেখানে কোনো আশা নেই, আলো নেই, আছে শুধু সীমাহীন কষ্ট আর হতাশা।